হ্যাঁ স্যার, স্টার্ট করে দিন। ঠিক আছে, স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট আমাদের, দাঁড়া তোদের জয়েনিং গুলো আবার আমাকে অ্যালাউ করতে হচ্ছে, ওটাকে কি করে কি করা যায় বুঝতে পারছি না, সবাই কি আমায় অ্যালাউ করতে হচ্ছে? স্যার অ্যালাউ মানে ওটাকে অটোমেটিক করে দেওয়া যায় না, মানে কোনোভাবে জানি না, আমি সেটিংস ক্রিয়েট করে লিঙ্কটা না, না, পাঠিয়েছিলাম, সচরাচর করতে হয় না। না, অটোমেটিক করা যায় না ওটাকে। স্যার যেটা করা যেতে পারে, আপনি যদি অ্যালাউ করেন, অন্য কেউ যদি না, সেটাও তো হবে না। তাহলে একটু ওয়েটই করি, কার আসছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলে দিচ্ছি আরেকবার গ্রুপে, যাতে সবাই জয়েন করে। হুম। চলো স্টার্ট করি। হ্যাঁ স্যার, স্টার্ট করুন। দাঁড়া, আবার কে এলো দেখি, জয়েন করাই। ঠিক আছে, বল। এই স্টার্ট করলাম।
আচ্ছা, আমি স্টার্ট করছি আর একটা ইয়ে থেকে, বুঝলি? ও আর একটা মেশিন থেকে আমি অ্যাডমিট গুলো করে দিচ্ছি যারা জয়েন করতেছে। ওকে স্যার। স্যার তাহলে আপনাকে একটাতে মিউট করতে হবে, নাহলে ইকো হচ্ছে। 1 মিনিট দাঁড়া, করে দিচ্ছি। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফারাবিউটস পেরিস্টেম এলিভেটরস। স্পেলিংটা কিন্তু সবাই মাথায় রাখবি, অনেক সময় এক্সামিনারে ইয়েস স্যার। স্পেলিংটা ভেরি কেয়ারফুল। এবং যখন তুলবে তখন দুম করে পেরিস্টেম এলিভেটর বলবি না, নামটা কিন্তু পুরোটাই বলবি। পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট: হ্যান্ডেল, থাম রেস্ট, sharp bevel curve tip. হ্যান্ডেল কেন? ফর গ্রিপিং, থাম রেস্ট বেটার গ্রিপিং, and মানে ফর অ্যাপ্লিকেশন অফ ফোর্স। আর তো বিভেল্ড এজ অবভিয়াসলি শার্প ইনস্ট্রুমেন্ট, কাটিং এন্ড এলিভেটিং দ্য পেরিওস্টিয়াম এর জন্য কাজে লাগে। স্টেরিলাইজেশন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে কিন্তু এটা ইম্পর্টেন্ট, যাই তুলবে স্টেরিলাইজেশন ধরতে পারে। শার্প ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন দু রকম হতে পারে। ইউজুয়ালি ওটিতে গেলে দেখবি এই ইনস্ট্রুমেন্ট গুলো একটা ওই ট্রে থেকে তুলছে, একটা লিকুইড থাকে, ওটাকে সাইড এক্স বলে। বাট অটোক্লেভও করা যায়, তাহলে কিন্তু সারফেসটা তোদের কিছু একটা দিয়ে কভার করতে হবে, কটন প্যাডিং দিয়ে কভার করতে হয়। আদারওয়াইজ অটোক্লেভ করলে শার্প এন্ডটা তোর ব্লান্ট হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টের আর ইউজ থাকবে না তাহলে। ঠিক আছে? শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট ইনস্ট্রুমেন্ট অস্টিওটম। অস্টিওটম নাম থেকে বুঝতে পারছিস বোন কাটার। অস্টিওটম আর চিজেল বেসিক্যালি পরে পরে ইনস্ট্রুমেন্টটা চিজেল দেওয়া আছে, তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলে টেবিলে তোদের। অস্টিওটমে এই যে বুঝতে পারছিস যে জায়গাটা পয়েন্ট করছি, বিবেল টিপটা, বুঝতে পারছিস? এইগুলো অ্যাকচুয়ালি হাতে হ্যাঁ না নিয়ে দেখলে অতটা বোঝা মুশকিল। তো যাই হোক, অস্টিওটমের যেটা বিভেল্ড এন্ড মানে কাটিং এজটা থাকে, ওটায় দুদিকই বিভেল্ড থাকে। চিজেলে যেটা হয়, চিজেলে একদিকটা ফ্ল্যাট থাকে, একদিকটা বিভেল্ড থাকে। আর পার্টস দুটোরই মোটামুটি সেম, একটা হ্যান্ডেল, একটা ব্লান্ট এন্ড যেটাতে হ্যামারিং করা হয়। যেহেতু অস্টিওটমে দুটোই বিভেল্ড কাট, ওই জন্য অস্টিওটম দিয়ে বোন কাট করা হয়, এবং খুব কি বলবো মানে থিন স্লাইসেস অফ বোন তোলা যায়। অস্টিওটম দিয়ে তুই লার্জ বোন স্লাইস তুলতে পারবি না। এখানেও তোদের ওই স্টেরিলাইজেশনের ব্যাপারটা আছে, যে কিসে স্টেরিলাইজ করবি। স্টেরিলাইজ কিন্তু মাথায় রাখবি, শার্প ইনস্ট্রুমেন্ট মানে অটোক্লেভ করা যাবে না তা নয়। শার্প ইনস্ট্রুমেন্ট বেস্ট স্টেরিলাইজেশন অটোক্লেভিং, এটা মাথায় রাখবি। হোয়াট ইজ দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ফর শার্প ইনস্ট্রুমেন্ট? স্টেরিলাইজেশন, বাট শার্প এন্ড হ্যাজ টু বি প্যাডেড। আদারওয়াইজ আমরা কনভেনশনালি সাইড এক্সে ডুবিয়ে রাখি। কতক্ষণ কতক্ষণ রাখতে হয়? অ্যারাউন্ড 10 আওয়ার্স। সাইড এক্স সলিউশনটা কি? 2% গ্লুটারাইলিয়াইড। কতদিন অন্তর সাইড এক্স চেঞ্জ করতে হয় ট্রের? প্রিফারেবলি উইকলি। শুনতে পাচ্ছিস তো? নেক্সট ইনস্ট্রুমেন্ট চিজেল। শুনতে পাচ্ছিস? Yes, sir. ইয়েস স্যার। সবাই শুনতে পাচ্ছিস তো? ঠিক আছে। Yes, sir. নেক্সট ইনস্ট্রুমেন্ট সিমিলার টু অস্টিওটম, বাট ওই যেটা শার্প এন্ড ওখানে একটা ফ্ল্যাট সারফেস,
একটা বিভেল্ড এজ। ইউজটা কি, যখন তুই বিভেল সারফেস ইউজ করবি তখন তুই ফাইন বোন চিপস কাটতে পারবি, আর যখন তুই ফ্ল্যাট এন্ড নিলি তখন তুই একটা লার্জ চাঙ্ক অফ বোন বের করতে পারিস। চিজেল কেন ইউজ করা হয় এখানে লিখেছে, ফর রিমুভাল অফ আনওয়ান্টেড ক্যালাস, সসারাইজেশন। ব্যাপার হচ্ছে it can be used for bone cutting also. It's not that bone অস্টিওটোম দিয়ে বোন কাটবি, চিজেল কাটা যাবে না, বা চিজেল দিয়ে সসারাইজেশন করবি অস্টিওটোম দিয়ে করা যাবে না, এটা নয়। বাট টেবিলে আইডেন্টিফাই কর যে এটা চিজেল, এটা অস্টিওটোম। স্টেরিলাইজেশন দুটোরই সেম, আগেরটা যা বললাম এটারও তাই। নেক্সট ইনস্ট্রুমেন্ট, বোন কাটার। 3 parts: হ্যান্ডেল, ফালক্রম, টিপ। টিপটা অ্যাকচুয়ালি দুটো শার্প কাটিং এন্ড আছে, আর ফালক্রাম হচ্ছে টু ইনক্রিজ দ্য অ্যাপ্লাইড ফোর্স। হ্যান্ডেলে যে ফোর্সটা অ্যাপ্লাই করবি সেটা তোর টিপে গিয়ে মাল্টিপ্লাইড হয়ে অ্যাপ্লাইড হবে। না হলে বোন ইজ এ ভেরি হার্ড স্ট্রাকচার, এমনি যদি সিম্পল বোন কাটার ইউজ করিস উইথাউট ফালক্রাম অনেক বেশি ফোর্স হাত থেকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ইংরেজিতে বলছেন অসুবিধা হচ্ছে নাকি লোকজনের? কি, should I go in full English? না স্যার ঠিক আছে। ঠিক আছে। Aero sterilization technique, same as sharp instruments. Best method sterilization. Otherwise, you can use Sidex. 10 hours contact time. In between procedures কতক্ষণ? In between procedure বলে 30 minutes around. Or before using, you have to dip it in sterile water. আমরা NS use করি। Use cutting of bone. And আরেকটা ইউজ হচ্ছে, আমরা যখন বোন গ্রাফট ইউজ করি, সাপোজ ইলিয়াক ক্রেস্ট থেকে বোন গ্রাফট তোলা হলো, অ্যাপ্লাই করব ফোর আর্মে, রেডিয়াস বা আলনাতে, তখন সেই বোন গ্রাফটটাকে ছোট্ট ছোট্ট পিস করে কাটতে ইউজ করা হয়। বোন নিবলার অনেকটাই বোন কাটারের মতো দেখতে, বাট যে টিপটা আছে ইটস মোর লাইক এ স্কুপ, so you're nibbling out scoops of bones. Otherwise, handle fulcrum mechanism is same. Use smoothing of bone by scooping out fine pieces and biting of excess bone and removal of unwanted fibrous tissue. Definitely nibbler আমরা ইউজ করি যখন বোন এন্ডস গুলোর মধ্যে fibrous tissue জমে যায়, causing non-union malunion like things, তখন আমরা ওগুলো nibbling out করি। Sterilization, again this is a sharp instrument, similar like other instruments, sharp. স্যার বলছি সাইডেক্স এর কন্ট্যাক্ট টাইমটা কি বললেন? 10 আওয়ার্স আর 30 মিনিটস 10 hours ব্যাপারটা? in between procedures আমরা usually 30 minutes রাখি, আর ইউজ করার আগে স্টেরাইল ওয়াটার একটু ওয়াশ বা ডিপ করতে হয়। ইউজুয়ালি আমরা এনএস ইউজ করি। স্যার প্লিজ বোন নেবলারটা আরেকবার বলবেন? Bone nibbler. This is the bone nibbler, 3 parts: handle, fulcrum, tip. Difference between bone nibbler and bone cutter. See, in cutting tip, it's like scissors. It's only for cutting. In nibbler, the tip is like two scoops, small scoops, like small spoon. It's used to scoop out fibrous tissue or bone. Not like the scoop I will tell you later, but this is by putting pressure and tearing it out, shearing it out. So it's used for smoothing of rough bone ends, biting of excess bones, removal of unwanted fibrous tissue. It's also a sharp instrument. So sterilization procedure is just like sharp instruments. Clear? Yes, sir. Thank you. Welcome. But all of you should come to the OT sometime, not in huge groups, but individual, like 2-3 people, and should check out the instruments by your own hands. But
before exams. Try to make that. Next is bone holding forceps. It has a handle and a serrated end, and in the handle there is a lock. We can screw it tight after holding of bones. Used mainly for bone holding during manipulation, which helps in steadying the bone during this rimming, nibbling, drilling. It also reduces bone with plate also, because when we are doing plating of bone, after applying the plate on the bone, we hold the plate with the bone with these bone clamps. It also maintains the reduction and keeps the plate in position. This one can be sterilized by normal autoclaving, because it's, although it is serrated, it is not a sharp cutting instrument. Now come to the bone curette. Usually this is a double-ended curette, but sometimes there is an older instrument. It's called Waxman bone curette. It has a handle and only one end where there is the curette part. Use is for scraping the wall of cavities of benign bone tumor or infective bone like osteomyelitis cavity, and removing callous fibrous tissue. Also, after you have nibbled the bone, still if you want any more fine curating, you can use this curette. Also, you will find it in surgery instruments also for sinus tracts, scraping tissues out of sinus tracts. Sterilization, again, you have two options. Either you can put it in Sidex or you can put it in autoclaving. Usually, this instrument is autoclaved. Homan's retractor, it's a handle and a tip. Okay, any guess about these holes in handle? Why there are the holes? Any guess? Why suddenly there are two holes in the handle? Anybody? It's a better grip. No. Basically, it is to make the instrument lighter. See, that is a big handle, because you have to apply a lot of force. Sometimes in femur, in tibia, you have to insert the instrument and apply a lot of force to retract the tissues. So the handle needs to be big for a big grip. But if it is a solid one, the instrument becomes heavier. So these holes are made to make it lighter. Use retractor. From the name you can see retract tissues, margin of joint and bones like that. Autoclaving, that is the sterilization. This is not a sharp instrument, you can autoclave it. Main thing is we have to identify the instrument. Particularly before exam, people get confused with your bone cut, your chisel and osteotome. Keep in mind those two differentiations. Osteotome, chisel, which is osteotome. Now, Karshner wire, spilling again. Sometimes you are asked to spill the instrument. And never say K wire. Usually we use conventionally K wire, K wire. You are used to listen to K wire, K wire. But in the exam, please say Karshner wire. And keep in mind the spelling. There are two types usually. Here is the picture of diamond pointed. And most of the time we are using diamond pointed. There is another one, Crocker pointed. It's like a half diamond. Used. Fixation of fracture. Actually, fracture fixation is two types. One is provisional fixation, one other is definitive fixation. You do not need to go into so much details. You just know that it is used for fixing fractures, like particularly in pediatric group, supracondylar and also small bone fractures,
pediatric lateral condyle fracture, particularly small bones in the hands and feet. And also in pediatric age group, there is a special type of injury called physeal injury. In physeal injury, K wires are used, and usually they do not cause any damage to the physis. Sterilization again, sharp instrument, ideally autoclaving, but you have to pad the sharp ends. Otherwise, you can go for Sidex solution. And when it is coming in newly packed, it is pre-sterilized. Rush nail. Again, keep in mind the spelling. Rush nail. It has two ends. The beveled end is marked here. The other side is bent like a hockey stick. Now the beveled end is inserted into the intramedullary cavity of bones. Use, firstly, let me tell you the use. Fixation of your small bones like fibula, both bone forearm fracture, like that. Radius, ulna, fibula, the small tubular bones, long tubular, small but long tubular bones. So the beveled end is inserted into the intramedullary cavity. Why it is beveled? It helps in insertion and also easy migration into the intramedullary cavity. That's why it is beveled. It's not sharp pointed. Mind that. It's beveled. If you take the instrument, Rushnell, on your hand, you will see the beveled end is pointed but not sharp pointed. It is tapered, blunt pointed. That helps in easy migration into the intramedullary cavity. And if it is getting stuck, you can just rotate it and again you can proceed. Why the curved hockey stick end? Because it helps in removal, and number two, it prevents undue migration. Once you have put it in a final position, this hockey stick bent end prevents further migration. Disadvantage of Rushnell, actually I don't know whether this question will be asked to you. Basically, it does not give any rotational stability to fractures. It gives axial stability, angular stability, but it does not give any rotational stability. That is one disadvantage. And I think this will also not be asked to you, how it is inserted in the radius, how it is inserted in the ulna. Remember one thing, it's always inserted at the broad end of the bone. Broad end of radius is distal in the wrist. So in radius is inserted from the wrist side. Broad end of ulna is the olecranon. It's in the elbow. So in the ulna it is inserted from the elbow side. And in the fibula it is inserted from the ankle. Am I clear? Anybody having any questions? Can I proceed to the next instrument? Yes, sir. Sir, rotational আর axial stability টা একটুখানি বোঝাবেন? Axial stability is along the axis of the bone, and rotational stability, no, sorry, axial stability means along the long at right angle to the long axis of the bone. I mean, which is called angulation. And rotational stability is along the axis of the bone. মানে কি বলবো, distal end and proximal end are rotating along the same axis, which is the long axis of the bone. Can this rush nail prevent that? You're putting a nail inside. This nail is the axis. Suppose this nail is the axis. Now the proximal and distal fragments of the fracture can rotate on this axis. Okay, sir. If the fracture ends are not tightly fit or serrated, not engaging with agent, they are not properly engaged.
Suppose a transverse fracture. You have reduced it. There is a gap, small gap in between the two fragments, and you have put this rush nail. Now this rush nail is acting at the axis, and the two fragments can rotate on this axis. Is that possible, do you think? A long bone, proximal fragment, distal fragment, fracture in the middle. You have put a nail. Now this nail is acting as the axis. Can the proximal and distal fragment rotate on this axis? Yes, sir. That is a rotational instability. If they rotate, then it will not unite, because some movement is allowed, but not like rotation. Okay, sir. When you are putting rush nail, you are not giving rotational stability. That's why plates are used. They may ask you, do you prefer a plate or a nail in radius fracture? You'll always say, I will prefer a plate. Why? Because it gives both axial and rotational stability. This rush nail will give axial stability. The bones will not bend. Proximal and distal fragment, they will not bend away from each other, but they can rotate on each other with this nail. Do you get the picture? Yes, sir. That is the thing. For any nail that is not bolted, that will not give any rotational stability. We'll come to Kunshan nail later. There also this question will arise. Again, sterilization. This also either coming pre-sterilized or you are putting it in Sidex. Usually not autoclaved. Although it is not a sharp instrument, usually it is not autoclaved. It is kept in Sidex or pre-sterilized by autoclaving and then kept in a separate tray. But that tray has to be regularly sterilized, preferably weekly interval. You cannot just store and hope it is remain sterilized forever. It will not. See the next instrument, Kunscher's clover leaf nail. Again, when they will give you this instrument in the exam, you have to say the entire name, not like K nail. We use this term conventionally, K nail, but in the exam hall, you have to say the full name. Use for open reduction, internal fixation, transverse short oblique fracture, shaft of femur, level of isthmus. Which is the isthmus? There is no picture of the femur here. That is your homework. What is isthmus of femur? Because all femur fractures nowadays, this is an obsolete instrument. We do not use this instrument that much, unless and until it's basically a very isthmic fracture. So, what is the isthmus of femur? That is your homework. I do not have any anatomy images of femur here now, so I cannot clarify. Now, this instrument is having the same problem as the rush nail. You are using it for femur fracture, and this nailing is called retrograde nailing. Retrograde nailing. Femoral nailing, there are two types. One is antegrade nailing, one is retrograde nailing. K nail, Kunshan nail, it's retrograde nailing technique. Why? Because first we remove the fracture ends, we insert the nail from the fracture end proximally, I mean towards the hip joint. Femur, proximal part is neck of femur and head of femur in the hip region. Distal region is in the knee, the condylar region. When we are putting a Kunshan nail, we are first opening the fracture site. We are clearing the fracture site with your nibblers, bone cutters, and like that, those instruments we discussed previously. We have retracted the tissues using Hohmann retractor, exposed the fracture site,
clear the fracture ends. Then we rim from the fracture end towards the proximal end of the femur, and we insert the nail in that technique. So from distal to proximal. That's why it is retrograde nailing technique. Antegrade nailing technique, you insert the nail from the trochanteric region towards the knee. That is from the hip towards the knee. You insert the nail from proximal to distal. Here the nail is inserted from distal to proximal. That's why it is retrograde nailing. Disadvantage, you are not bolting the nail to the bone. So again, there is this rotational instability. The two proximal and distal fracture fragments can rotate on the nail. Now the parts of the nail. Why the eyes? Anyone, any guess? There are eye holes which are called eye. Why the eye? Any guess, anybody? Better holding of the tissue. To allow for drainage of collection. No. Basically, these eyes are used for removal. So why on the two ends? It does not have any proximal or distal end. That there is no such end, proximal or distal. So both ends having eye. When you are removing the nail after the bone has united, you put a hook in that eye, pull the nail out. That is the function of the eye. Okay, then there is a clover leaf cross section, which is not clear, that much clear on this slide. But if you go through any book of orthopedic instruments, you will get the clover leaf cross section more properly. Why clover leaf cross section? Any guess? Prevent rotation From inside the bone. what kind of protection? It's a proper growth of marrow. See, marrow, when you have rimmed, you have already rimmed out a lot of marrow and caused endosteal damage. By putting a clover leaf nail, it will not help anything. Basically, it is said theoretically it fits better and prevents rotation. But rotational instability is a problem unless you are bolting it, putting screws through the nail and bone. It's said in the books it prevents rotation within the intramedullary cavity. That's one thing. And there is a slot, you see the along the entire length of the nail, there is a gap, longitudinal gap. Any guess why this gap? Any guess? Usually when they give you this instrument, they ask you the spelling used. Maybe retrograde, antegrade, they can use this, ask these terms. But why the eye? Why the clover leaf shape? And why this slot? They will ask you usually. Why this slot? Any guess? Anybody? Okay. This slot is given to make the nail a bit flexible. It's not a solid nail. You can see this clover leaf cross section and this slot. It's making the nail hollow. That is giving some flexibility to the nail. Is the femur a very straight structure? Is the human femur a very straight structure? Do you think so? The femur is an entire, absolutely straight structure. Do you think that? No, sir. Yes, the femur has a curved structure. It has an anterior bow. Femur has anterior bow. But this nail, it does not have any bow like that. It's a straight structure. So when you're inserting it in the femur, the nail has to bend to accommodate itself in the intramedullary cavity. Otherwise, it will go and hit on the cortex and it may cause another fracture in the cortex. That's why this vertical slit, it makes the nail elastic. And when we are inserting the nail,
we keep this slot anterolaterally. So it goes along the anterolateral bowing of the femur and it bends like the femur. It has to bend a little bit. Now it's clear? স্যার অ্যান্টেরোল্যাটারালি আমাকে ইনসার্ট করতে হবে এটা? The slot has to be anterolateral. ওই যে ভার্টিক্যাল স্লিটটা রয়েছে ওটাকে স্লট বলে। ওকে স্যার। এই স্লটটাকে অ্যান্ট্রোল্যাটারাল করে নেলটা ঢোকানো যাতে ফিমারের ইন্ট্রামেডুলারি ক্যাভিটিতে অ্যান্ট্রোল্যাটারাল বোয়িং এ নেলটা একটু ইলাস্টিক্যালি বেন্ড হতে পারে। ওটিতে যদি দেখিস, ইন্টার্নশিপে দেখবি, যদি ইউজুয়ালি আজকাল করা হয় না কে নয়, তাও যদি এক্সেপশনাল সিচুয়েশনে কেনেল করা দেখবি দাদারা সবসময় বলছে ইনসার্টিং এর সময় অ্যান্ট্রোল্যাটারাল স্লট, স্লট অ্যান্ট্রোল্যাটারাল, সবসময় ওইটাই খেয়াল রাখা হয় এন্টার করার সময়। ঠিক আছে স্যার নেলটা যখন রিমুভ করা হবে আবার কি মানে পুরো স্কিন ইনসিশন করে ওপেন করে রিমুভ করতে হবে? তাহলে আমরা ট্রোকান্টারিক রিজিয়নে একটা ইনসিশন দিই আর নেলটাকে যখন ইনসার্ট করা হয় তখন একটুখানি ট্রোকান্টারিক রিজিয়নে বের করে রাখা হয় যাতে যখন রিমুভ করা হবে তখন ওই হুকটাকে লাগানো যায় আইটার মধ্যে। ইউজুয়ালি উই স্যার কিপ উইথ নেল আপ। স্যার আর যদি স্লট দিয়ে যদি ফিক্স করা থাকে তখন কি করতে হবে? স্লট দিয়ে ফিক্স মানে মানে যদি বোল্টিং করা থাকে আর কি তাহলে তখন? সেটা তো আজকাল আমরা ইউজ করি ইন্টারলকিং নেল, তখন বোল্ট গুলো খুলে দিতে হবে। ইন্টারলকিং নেলে যেটা করা বোল্ট লাগানো থাকে, বোল্ট গুলো খুলে নেওয়া হয়। প্রথমে বোল্ট খুলে নিবি, তারপরে তার এক্সট্রাকশন সেট সেপারেট হয়, বোল্ট খুলে এক্সট্রাকশন সেট লাগিয়ে এক্সট্রাক্ট করা হয়। এরও এক্সট্রাকশন সেট হয় কিন্তু সেটা জাস্ট বেসিক্যালি একটা হুক আর একটা হ্যান্ডেল যাতে হ্যামার দিয়ে বের করে দেওয়া যায়। আচ্ছা আজকে বলি এই প্রেজেন্টেশন আমি দেখলাম ম্যালেট নেই, which is basically the hammer. In instrument table যদি হ্যামার ধরিয়ে দেয় ম্যালেট বলতে হবে। You have to say mallet, not hammer. There is a hammer like structure. If that is on the instrument table and given to you in the exam hall, please say mallet, not hammer. It's not hammer. It should be mallet. And whenever you are given a osteotome or a chisel, the in for hammering, you say what this side is for hitting with mallet, not hammer. No hammer. The term should be mallet. MALLET, mallet. Okay, sterilization. Again, either pre-sterilized or it is autoclaved. Usually, when you are putting any instrument inside the intramedullary cavity of the bone, it has to be very properly and absolutely sterilized because intramedullary cavity of the bone, once you have rimmed, blood supply is very much compromised. If there is infection, antibiotic you can give IV or whatever you like, but the local concentration is very low, very difficult to control intramedullary infection. So intramedullary any device, sterilization and operative procedure has to be very proper. Sterilization has to be strictly maintained. This usually comes pre-sterilized or we autoclave it. No way of doing any other sterilization here. Clear? I think many of you are familiar with this one, but again, spelling Austin Moore prosthesis. Austin Moore prosthesis. Please mind the spelling. Use hemiarthroplasty. What is arthroplasty? Anyone? It's a surgical reconstruction of a joint. Of? So of a joint. Surgical reconstruction of joint. Okay, fine. Why hemi? Only one articulating surface is replaced. Yes.
only one articulating surface is replaced. That's why hemiarthroplasty. Yes. Actually, here it should be hemiarthroplasty of the hip, because nowadays there is unicondylar knee replacement. We do not replace the entire knee, we replace half of the knee. So here half of the hip is replaced. So whenever you say hemiarthroplasty of hip. Okay, it has many parts. Am I audible? Yes, sir. Am I audible? Yes, Yes, sir. sir. Okay. So this has many parts. One head, neck, collar, stem. Again, any guess about the holes in the stem? Those big holes, fenestrations, which are called. ওই হুক অফ দ্য এক্সট্রাক্টরকে দিয়ে রিমুভ করার সময় The lateral Lighter, Reduce the lighter. weight, reduce the weight. Reduce the weight. reduce the weight is fine, but what's the use here to reduce the weight? It's not. This is not an instrument you will use in hand. You will put it inside the femur. এটা যদি গ্রো করে তখন যাতে জায়গা থাকে। Exactly, growth of bone. So the implant is fixed hardly to the femur. And lateral collar hole, there are two uses. One is extraction, yes, definitely. Number two, and the other use is when you are inserting it to maintain the proper rotation. Basically, there is a 15-degree anteversion of the femoral neck. Those are those anatomy lessons. The femoral neck has a 15-degree anteversion, which is a rotation that you have to maintain when you are doing hemiarthroplasty or total arthroplasty. To maintain this rotation when you are inserting the stem into the femoral canal, you usually put a artery or any guiding instrument on that hole and try to maintain the position, rotation when you are hammering it into the femoral stem. Remove this and do a total hip arthroplasty, because this femoral head is a metal head. It will cause erosion of the acetabular articular surface, and in 10 to 15 years, sometimes even in less time, the acetabular erosion will cause pain, osteoarthritic changes in the hip joint, and then you have to do total hip replacement or total hip arthroplasty. Then you have to remove this prosthesis. At that time, that lateral collar hole you have to utilize for removing it. So there are two types of prosthesis: cemented, uncemented. Austin Moore usually uncemented, because we have these fenestrations, we allow growth of bone. Any questions? It comes pre-sterilized, usually done by gamma irradiation. Sometimes if you say pre-sterilized, usually they ask you how they are sterilized. Mostly gamma ray radiation. Any questions? See, in hip arthroplasty, we use two types of implant. Either we use cemented or uncemented. That means when you are putting the stem inside the femoral canal, in uncemented, you are putting only the stem and you are allowing natural bone to grow over the stem. That is in uncemented. In cemented, you are putting cement and then you are putting the stem inside and allowing the cement to form a strong bond between the bone and the stem. But cement is not like the cement we generally know.
adhesive. No, bone cement, it acts as a dowel. It acts as a strong interface between the bone and the implant, but it is not any fixative, not any adhesive, and it will not allow bone to grow. So when you are sure that growth of bone will not cause rigid fixation of the stem to the femur in long run, you use cement. So you are initially doing the rigid fixation and not allowing any further bone growth. But the thing is, difficulty is when you revise the surgery. Removal of the implant is difficult. Inserting new implant is also difficult because you have to remove the entire cement. Austin Moore prosthesis is uncemented. Any question? Okay, the next one. This is a cemented prosthesis. See, there are no fenestrations. And also there is no hole in the collar also. That is also an identification mark. This one is obsolete. I don't think this will be given in exam also because we do not see this implant nowadays. It's almost obsolete. This is a cemented prosthesis. The stem is smooth. There are no fenestrations. So after we put the cement, the insertion of the stem in the femoral canal becomes easier. Any question? Sterilization, it comes pre-sterilized. Please keep in mind the spellings. স্যার এটা ল্যাটারাল কলার হোল নেই কেন? এখানে অ্যান্টিভার্সন মেইনটেনের দরকার নেই? না, দরকার আছে. Actually, this implant is older than even Austin Moore. So at that time, this idea of maintaining rotation. See, these implants have come of generations of changes and redesigning. When you are starting with an implant, you are facing some difficulty during surgery, then you plan and redesign the implant. So basically, Thompson's prosthesis, it is even older than Austin Moore. Nowadays, we do not do even Austin Moore. Austin Moore is also nowadays getting obsolete. Thompson is even older. And because of these difficulties, you have to insert cement and then extraction is difficult. And these reasons, Thompson has been obsolete for much more years. Even in our student MBBS life, we didn't see Thompson. Just for theoretical reason, most probably it will not be in the exam, but if it is there, just don't miss the identification. Nowadays, this is the standard bipolar prosthesis. Here you see there is fenestration, there is a hole in the collar, and that has a bipolar head. What is a bipolar head? The head is two parts. One is the outer metallic part, then on the inside there is a liner. What is liner? It is a high molecular weight, ultra high molecular weight, polyethylene. Liner is ultra high molecular weight polyethylene. Inside that, there is again a small metallic head. So the outer component, bipolar head, outer bigger head, that get fixed with the acetabulum, and the inner head, small head, rotates in the liner. So acetabular wear and tear is less, but it is seen that in long run, bipolar becomes like Austin Moore. The outer head starts rotating inside the acetabular cavity and it causes erosion. But yes, definitely lifespan is more than Austin Moore. Again, bipolar prosthesis has some options, like it can be cemented stem, it can be uncemented stem. So you have both versions. You can use cemented, you can use uncemented. The neck can be modular. That is, the neck size
can be changed. Same prosthesis, it has different parts. This neck, it can be of different sizes, so you can adjust the length. These are the advantages, and this is usually used nowadays. Sterilization, again, it comes pre-sterilized. Any questions? This will স্যার be ইনার হেডের ইউজটা কি বলেছিলেন? exactly. Hello. স্যার ইনার হেডের ইউজটা কি বলেছিলেন? Inner liner, it's a polyethylene, ultra high molecular weight polyethylene. স্যার বাইপোলার হেডের যে দু পার্ট বললেন, তো আউটার পার্টটা বললেন রোটেটস উইথ অ্যাসিটাবুলাম, আর ইনার পার্টটা? ইনার পার্টটা ওই যে ইমেজেই দেখা যাচ্ছে, ব্লুইশ পার্টটা হচ্ছে লাইনার, আর তার ভেতরে একটা ছোট্ট মেটালিক পার্ট থাকে রাউন্ডেড, দ্যাট ইজ দ্য ইনার হেড. সো ইনার হেড, লাইনার, outer head. One big head outside that gets stuck with the acetabulum. Then there is a liner. Within that liner, the inner small metallic head rotates during movement of the hip. স্যার বলছি আউটার হেডটা অ্যাসিটাবুলামের সাথে ফিক্স করা হয় কি দিয়ে? ঠিক করা হয় না, ইউজুয়ালি বলে এটা থিওরিটিক্যালি যে আউটার হেডটা ফিক্স হয়ে যায়, কারণ লাইনারের ভেতরে যে স্মল হেডটা আছে ওই প্লেনটা অনেক বেশি মোবাইল দেন দ্য অ্যাসিটাবুলাম এন্ড আউটার হেড ইন্টারফেস. ইউজুয়ালি মুভমেন্ট কোথায়, যেখানে বেশি ইজিলি মুভমেন্ট হতে পারবে, মানে যেখানে ফ্রিকশন কম হবে, তো থিওরিটিক্যালি বলা হয়. বাট ওই যে বললাম, ইন লং রান ইট বিহেভস অ্যাজ অ্যান অস্টিন মোড. ওই যে আউটার হেডটা অ্যাসিটাবুলামে মুভ করতে আরম্ভ করে, ওই জন্য অ্যাসিটাবুলার ইরোশন হয়, and long run তোকে THR করতে হবে. Even if you are using bipolar, in long run you have to do THR. That means total hip arthroplasty. স্যার বলছি আমরা যখন স্যার আমরা প্রথমেই কেন টিএইচআর করি না, মানে হেমি আর্থ্রোপ্লাস্টি করার পরে আবার টিএইচআর করছি? Even if you are doing THR, that is also having a longevity. 10 to 15 years after that, again you have to revise THR. For rheumatoid arthritis patients who are getting THR or TKR in very early age, like in the 30s, they require a revision 10-15 years later, because natural is natural. Here putting an artificial implant, it has a longevity, maximum 10 to 15 years, even with the best surgery, best implant. After that, this polyethylene, the liners we are using in artificial, this THA and TK, everywhere we are using these liners, which are high, ultra high molecular weight polyethylene. These also have wear and tear. Where due to wear and tear, after a certain amount of time, they will need replacement. So at the very first surgery, if you are doing total replacement, then the revision becomes difficult. First, you are changing only the head part, because it is neck of femur fracture, head has become non-viable, but the acetabulum is fine, it has no osteoarthritic changes, no erosion. So why unnecessary throw away the natural good acetabulum? No use. Utilize it as much as possible. When it has become erotic and the osteoarthritic, then you change it. Before that, when it is good, no use throwing it away. And definitely THA is a complex operation. Revision is even more complex, and results are getting poorer with revision. Every revision you do, results will be poor. Any more questions? স্যার লিগামেন্ট ফিক্সেশন কি এর উপরই করা হয়, না প্রিভিয়াস মানে যে ফিমারের পার্ট থাকলো ওই ট্রোকানটারই লিগামেন্ট ফিক্সেশন করা হয়? লিগামেন্ট ফিক্সেশন মানে কোন লিগামেন্ট?
সেবার আমাদের হিপ জয়েন্টে যে লিগামেন্ট থাকে যেটা পয়েন্টে hold আমরা করে। usually বিভিন্ন অ্যাপ্রোচ আছে, posterior approach, lateral approach. lateral approach এ ইউজুয়ালি আমরা এমন কিছু লিগামেন্ট কাটি না যেটা ফিক্সেশন করতে হয়। লিগামেন্ট তো কাটা হয়, ইউজুয়ালি মাসল বাল্কটা কাটা হয়, সেটা পোস্টেরিয়র অ্যাপ্রোচে যেগুলো আমাদের এক্সটার্নাল রোটেটর আছে সেগুলোকে আমাদের কাটতে হয় টু এক্সপোজ দ্য ক্যাপসুল অ্যান্ড রিমুভ দ্য ফিমোরাল হেড। ওই মাসল গুলোকে ডিউরিং ক্লোজার তোকে ওই গ্রেটার ট্রোকেন্টারে যেখানে ইনসারশন হয় ট্রোকেন্টারিক রিজে ওইখানে বাইট নিয়ে রিপেয়ার করতে হয়। ইন ল্যাটারাল অ্যাপ্রোচ we are not cutting the external rotators, we are going through a gap in the gluteus medius, we just repair the gap. That is the advantage also of lateral approach. কিন্তু তোদের এক্সামে এত দূর যাবে না, হিপের অনেক অ্যাপ্রোচ, ল্যাটারাল, মিডিয়াল, anterior, posterior. Usually main two approaches, most of the surgeons either do posterior approach or lateral approach. Posterior approach, the disadvantage is you're cutting the external rotators, so there will be a weakness of external rotation, abduction, and there is chance of posterior dislocation because that external rotator group acts as a capsular stabilizer. Lateral, there is no such disadvantage, but still many surgeons prefer posterior approach. That is an individual option. আর লিগামেন্টাম যেটা আমাদের ইয়েটা ওই হেডে যেটা লিগামেন্টাম, that is of no significance, we scrap it out. In fact, even if a shred of that ligament stays inside the acetabular cavity, that may cause dislocation of this prosthesis. So acetabular cavity, any loose soft tissue scrapped out. There we use the nibbler. That is also a use of your nibbler. Any further questions? Usually new examiners tend to give you this instrument because they are more regularly dealing with this surgery. And one more thing, this implant, it has fenestration. That means this is uncemented because fenestration will allow growth of bone. Cemented, it will not have fenestration. It will be smooth, so that it is easily inserted within the cement. স্যার বলছি ল্যাটারাল অ্যাপ্রোচে গ্যাপ বিটুইন গ্লুটিয়াস মিডিয়াস বললেন তো? গ্লুটিয়াস মিডিয়াসে মাঝখান দিয়ে একটা গ্যাপ খোঁজা হয়, টেন্ডিনাস পার্ট আর মাস্কুলার পার্টের মাঝখানে। ওকে স্যার। আর কিছু? আজকে এখানেই শেষ, আর নেই। আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু তোদের এত বেশি সার্জারি নিয়ে ইনস্ট্রুমেন্ট হবে মাথা খারাপ হয়ে যাবে, এখান অব্দি থাক, পরে যদি সেরকম হয় তবে every one of you should sometime pick up the instruments in your hand and check them. স্যার একটু পিপিটিটা শেয়ার করে দেবেন? হ্যাঁ করে দেবো, ওই ইয়েকে দিয়ে দেবো, তোদের সিআর কে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, ওর কাছ থেকে নিয়ে নিস। ঠিক আছে। স্টেরিলাইজেশন টেকনিক্স কিন্তু ভালো করে পড়িস, সব ইনস্ট্রুমেন্টই কিন্তু ধরে। ব্লাড ট্রান্সফিউশন কিট স্টেরিলাইজ কি করে করে? প্লাজমা স্টেরিল না গামা স্টেরিল। গামা, গামা প্যাকেটে লেখা থাকে, দেখে নিস। সুচার মেটেরিয়াল কিভাবে স্টেরিলাইজ হয়? ইথিলিন হতে পারে আছে, প্যাকেজিংটা ওতে ইথাইল অ্যালকোহল দেওয়া থাকে টু মেনটেন দ্য স্টেরিলিটি। আচ্ছা তোরা তো ওটিতে গেছিস, ওটিতে কিছু প্লাস্টিকের চেম্বার থাকে, ওই চেম্বার গুলোতে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে,
চেম্বার গুলোতে প্লাস্টিকের ইনস্ট্রুমেন্ট রেখে স্টেরিলাইজ কি দিয়ে করে? আমাদের কিন্তু মেডিকেল কলেজ লেভেলে ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে মানে স্টেরিলাইজ করা ইউজুয়ালি আমরা পাই না। ওই দেখবি ওই প্লাস্টিকের চেম্বারে রেখে দেওয়া হয়, কিন্তু রেখে তো দিল, স্টেরিলাইজ কি করে হচ্ছে? সোডিয়াম হাইপোক্লোরাইট না, ফরমালিন ট্যাবলেটস রাখা। মাখনলাল শাহ স্যারের বই, কৌশিক ব্যানার্জি স্যারের বই, সবেতেই দেখবে এই স্টেরিলাইজেশন গুলো লেখা আছে। বেসিক্যালি ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন পার্ট খুব ইম্পর্টেন্ট। অটোক্লেভের টেম্পারেচার বলতো, টেম্পারেচার, প্রেসার, টাইম। 121 ডিগ্রি সেলসিয়াস 15 পাউন্ড স্কয়ার। টাইম কত? স্যার 10 to 15 minutes। তিনটি ভ্যারিয়েবল আছে, টেম্পারেচার, প্রেসার, টাইম। একটা কমলে আরেকটা বাড়বে, দেখে নিস এগুলো একটু। আমি জানি 120 to 121 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 20 পাউন্ড প্রেসার দিস তাহলে 30 মিনিটস লাগে, কিন্তু এই তিনটি ভ্যারিয়েবল, একটা কমলে আরেকটা বাড়বে। এগুলো কিন্তু এগুলো মাথায় রাখিস, পরীক্ষার দিন দুম করে ধরে আর কি, এবং খুব বেসিক জায়গা আর কি। ইনস্ট্রুমেন্টের নাম, স্টেরিলাইজেশন, ইউজ, ব্যাস এইটুকু। আর এই বাইপোলারটা বলে দিবি প্রি স্টেরিলাইজ আছে কিভাবে, গামা রেডিয়েশন। আজকাল নতুন এক্সামিনাররা সচরাচর এগুলোই ধরে। ফরমালিন ট্যাবলেট তো, ফরমালিন ইজ এ কি বলবো, ট্যাবলেটটা তো ওই ন্যাপথালিনের মতো, তো চলে যাবে। তো ইউজুয়ালি আমি এক্সাক্ট জানি না, এটা একটু বইয়ে পড়ে নিস, আর পারলে ওটি সিস্টারদের জিজ্ঞেস করবি ওরা কতদিন অন্তর চেঞ্জ করে। সাইডেক্সটা উইকলি, বলছি স্যার, ফরমালিন ট্যাবলেটটা আমিও জানি না এক্স্যাক্টলি। বলো। স্যার বলছি আপনি যে বইটা বললেন ইনস্ট্রুমেন্টের, ওই আজকে নতুন বই বললেন, হ্যাঁ স্যার, স্যার ওইটার জায়গায় যদি মাখনলাল সাহা পড়ি তাহলে হবে না? মাখনলাল শাহ স্যারের তো সার্জারির বই, অর্থোপেডিক হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট পাবি না, কিন্তু স্টেরিলাইজেশন তো সব বই পাবি। হ্যাঁ স্যার, ওটাই বলছি। মাখনলাল শাহ স্যারের বইয়ে সুটের মেটেরিয়াল সবকিছু, স্টেরিলাইজেশন ডিটেলস ভালো লেখা আছে, কিন্তু অর্থোপেডিক ইনস্ট্রুমেন্টের জন্য তোকে একটু কৌশিক ব্যানার্জি স্যারের বইটা পড়তে হবে, প্লাস তোকে লং কেস শর্ট কেস এখানে তো পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। পিডিএফ আছে মার্কেটে, কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে, আমি পাইনি, আমিও খুঁজছি PDF। স্যার বলছি স্প্লিন্টস আর ট্র্যাকশনস থাকে আমাদের ইনস্ট্রুমেন্টসে? থাকতেই পারে, থাকতেই পারে। আমি তো দেখলাম এই পিপিটিটা বানিয়েছে, কিন্তু এর মধ্যে তো ইয়েটা নেই, স্টেনম্যান পিন নেই, ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। তারপরে বোলার ব্রাউন স্প্লিনটাও দেয়নি। স্প্লিন ফ্র্যাকশন বোধহয় সেপারেট একটা ক্লাস হবে, তো তাতে বোধহয় বলে দেবে তো। অ্যাটলিস্ট থমাস স্প্লিন্ট, বোলার ব্রাউন স্প্লিন্ট, স্টেনম্যান পিন, আর স্কেলেটাল ট্র্যাকশনের ওই কতগুলো জিনিস তো ধরতেই পারে, থাকতে পারে। মোস্ট প্রবলি তোদের সেপারেট ক্লাস হবে একটা, ট্র্যাকশন এন্ড স্প্লিন। শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন? স্যার মনে হয় কারো কোয়েশ্চেন নেই, স্যার এন্ড করে ঠিক আছে, শেষ কর। ওকে স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ হ্যাঁ স্যার, শেষ করে দিন। থ্যাংক ইউ স্যার।